আচ্ছা, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দুইটা ফ্রেম অফ রেফারেন্স, যে তারা যদি পরস্পরের সাপেক্ষে যদি ধ্রুববেগে গতিশীল থাকে, তখন আমরা পুরোটাকে বলবো কি জড় প্রসঙ্গ কাঠামো। আর আরেকটা সিস্টেম আমরা চিন্তা করি, যে ধরো এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা ধরো সমবেগে গতিশীল। যে আমি বললাম এদিক বরাবর সে সমবেগে গতিশীল গাড়িটা। আচ্ছা, তো গাড়ি এদিকে কনস্ট্যান্ট ভেলোসিটি বা এখানে সমবেগে সে গতিশীল। তো গাড়ির ভিতরে একজন মানুষ আছে, তার সাথে একটা আহ আর একটু আনমিউট করে, একটু কাইন্ডলি মিউট করে নাও। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে আমার একটা গাড়ি যদি এদিক বরাবর সমবেগে যদি গতিশীল হয়, এবং গাড়ির ভিতরে ধরো একজন মানুষ বসে আছে, তার সাইডে ধরো একটা ফুটবল রাখা আছে। তো পুরোটা সিস্টেমই যদি সমবেগে গতিশীল হয়, তাহলে কিন্তু এই যে মানুষ, ভিতরে যে মানুষটা আছে, গাড়ির ভিতরে যে মানুষ আর বল, তারা কিন্তু পরস্পরের সাপেক্ষে কিন্তু স্থির থাকবে। অর্থাৎ এই মানুষটা এই বলটাকে দেখবে বলটা স্থির আছে, আর বলটার সাপেক্ষে যদি তুলনা করি, এই বলটাও কিন্তু মানুষটাকে দেখবে স্থির আছে। অর্থাৎ পরস্পরের সাপেক্ষে দুজন এখানে স্থির আছে। তো দেখো, এখানে যেহেতু আমি কোনো বল প্রযুক্ত করতেছি না, ফুটবলটার উপর যদি আমি কোনো বল প্রযুক্ত না করি, তাহলে কিন্তু এই ফুটবলটা কিন্তু আজীবন স্থিরই থাকবে। যদি আমার এই গাড়িটা যদি আজীবন যদি সমবেগে গতিশীল থাকে, অর্থাৎ সে যদি ব্যাগটা যদি মাঝপথে ধরো ব্যাগ যদি সে চেঞ্জ না করে, অর্থাৎ সে যদি কন্টিনিউসলি যদি সমবেগে চলতেই থাকে গাড়িটা যদি, তখন আমি কি দেখবো, আমার সাপেক্ষে ফুটবলটা স্থির আছে, কারণ ফুটবলের উপর কোনো বল প্রযুক্ত হয় নাই। তো নিউটনের সূত্র কিন্তু এটাই ছিল যে বল প্রযুক্ত না করা পর্যন্ত স্থির বস্তু চিরদিন স্থির থাকবে। তাহলে দেখো, এই ফুটবলের উপর যদি আমি কখনো যদি বল প্রযুক্ত না করি, বা গাড়িটা যদি আমার সমবেগে চলতেই থাকে, কিন্তু এই বলটার উপর যদি কখনো কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে কিন্তু এটা কিন্তু আজীবন স্থিরই থাকবে। তো এই জন্যই বলা হয়েছে যে আমার জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে নিউটনের গতি সূত্রগুলো প্রযোজ্য হবে এবং জড়তার সূত্রগুলো প্রযোজ্য হবে, যেখানে আমার কি ত্বরণটা জিরো হয়। তো এটা এমসিকিউর জন্য মনে রাখবেন, হিউজ ইম্পর্টেন্ট। যে জড় প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ জিরো হয়, কেন ত্বরণ জিরো এটা কিন্তু আমরা জানি। কারণ পরস্পরের সাপেক্ষে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি গতিশীল থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি ত্বরণ জিরো হবে। কারণ ত্বরণ মানে কি, যে সময়ের সাপেক্ষে আমার কি পরিমাণ বেগের পরিবর্তন হইতেছে। তো জড় প্রসঙ্গ কাঠামোতে যেহেতু বেগের পরিবর্তনই হয় না, তাহলে এখানে অবশ্যই ত্বরণ কত হবে, জিরো হবে। এটা সবাই কি বুঝছি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা? জি ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, এবার চলো আমরা আসি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আমরা দেখছিলাম যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল থাকবে। আর অজড় প্রসঙ্গ কাঠামোতে হবে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল থাকবে না, এবং এখানে জড়তা সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। তো চলো এই কথাগুলো আস্তে আস্তে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। তো হচ্ছে আহ ধরো আমরা এখানে সাইডেই চিন্তা করি, যে ধরো এটা আমার একটা এস কাঠামো, এটা ধরো একটা এস প্রাইম কাঠামো, সেম একটা এস কাঠামো, এটা আমাদের এস প্রাইম কাঠামো এটা। তো ধরো আমরা বললাম যে এই এস কাঠামোর ভ্যালোসিটি এদিক বরাবর একটা আছে, এস প্রাইম কাঠামোর একটা ভ্যালোসিটি এদিক বরাবর আছে, আর একটা ভ্যালোসিটি, আর একটা ভ্যালোসিটি। আচ্ছা, তো ধরো আমরা বললাম যে এটার ভ্যালোসিটি ধরো 5 মিটার পার সেকেন্ড, আর এটার ভ্যালোসিটি ধরো 10 মিটার পার সেকেন্ড। তো একটু পরে আমি যদি দেখি যে ধরো এটার ভ্যালোসিটি কথার কথা ধরো 6 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি হয়ে গেছে, আর এটারটা ধরো আমার 12 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তো দেখো তারা, আমি একটা সময় দেখলাম কি তাদের ভ্যালোসিটি 5 আর 10 ছিল, আবার একটু পরে দেখলাম 6 আর 12 হয়ে গেছে। তো এরকম যদি ভ্যালোসিটি গুলো যদি চেঞ্জ হয়ে যায়, ভ্যালোসিটি গুলো যদি কন্টিনিউসলি যদি এরকম চেঞ্জ হইতে থাকে, তাহলে আমি তাকে কি বলবো, তাদেরকে বলবো আমি অজড় প্রসঙ্গ কাঠামো, যে তারা পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল না। আচ্ছা, তো এইখানের এক্সাম্পলটা একটু খুব ভালো করে খেয়াল করো। যে ধরো আমরা প্রথমে বললাম যে এই যে গাড়িটা, এই গাড়িটা ধরো তোমার একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে গতিশীল। এই যে প্রথম কেস, ধরো একটা সমবেগে গতিশীল। তো একটু পর, বা সমবেগ বাদ দিয়ে তুমি যে কোনো একটা ভ্যালোসিটি চিন্তা করো। তো ধরো আমরা একটা চিন্তা করি যে ধরো এটা আমার 20 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে এই গাড়িটা গতিশীল। তো ধরো একটু পরে আমরা বললাম এই গাড়িটা তার গতিটা কমায় ধরো 15 মিটার পার সেকেন্ড করে দিছে। তো একটা গাড়ি যদি হুট করে ধরো অনেক বেশি বেগে চলতেছে, হুট করে যদি তার ভ্যালোসিটি যদি একটু কমায় দেয়, তাহলে এখানে কি হবে একটু চিন্তা করতো। যে ধরো এখানে একটা মানুষ বসে আছে, সামনে একটা ফুটবল রাখা আছে, গাড়িটা 20 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে চলতেছে। হুট করে যদি তার ভ্যালোসিটি যদি 15-তে নাইমে আসে, 5 মিটার পার সেকেন্ড যদি আমি কমাই দিই, তাহলে আমি কাহিনীটা কি দেখবো? আমি কাহিনী দেখবো এই ফুটবলটা যেহেতু অনেক হালকা, ফুটবলটা কি হবে, একটু আমার দিকে সরে আসবে। কারণ দেখো, গাড়ি যদি থাইমা যায়, ফুটবল কিন্তু একটু পিছনের দিকে সরে আসবে। এই যে ফুটবল কিন্তু তখন একটা ভ্যালোসিটি প্রাপ্ত হবে, সে কিন্তু এই পিছনের দিকে সরে আসবে। দেখো, ওই যে এটা অনেকটা তোমার ইয়ার মতো, ওই যে গাড়ি যদি হুট করে চালু হয়, তাহলে আমরা একটু পিছনের দিকে হেলে পড়ি, আবার গাড়ি যদি হুট করে থামা যায়, তাহলে আমরা সামনের দিকে হেলে পড়ি, এরকম কাহিনী আর কি বিষয়টা। আচ্ছা, যদি কমাই দিই, তাহলে তো এটা আহ এটা কোন দিকে, পিছনের দিকে হওয়ার কথা। আচ্ছা ধরো পিছনে বা সামনে যেদিকে যাক, এটা নিয়ে আমার আলোচনা না। আমাদের মেন আলোচনা এটা, যে
ভ্যালোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, ভ্যালোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, এই কে একটু আঁকাআঁকি করতেছো একটু স্ক্রিনটা। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে ভ্যালোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটারে আর জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবো না। সেটা হয়ে যাবে কি একটা অজড় প্রসঙ্গ কাঠামো। তাই তুমি চিন্তা করো, এখানে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে যদি গতিশীল হয় এই গাড়িটা, তারপর ধরো তার ভ্যালোসিটি কমে ধরো 15 হয়ে গেছে, তাহলে এই বলটা কিন্তু তার আগে যেখানে স্থির থাকতো, দেখো ভ্যালোসিটি যখন সমবেগে চলতেছিল তখন বলটা যে জায়গায় স্থির থাকতো, বাট আমি যদি ভ্যালোসিটি যদি হুট করে চেঞ্জ করে দিই, বলটা কিন্তু আর স্থির থাকবে না, সামনে বা পিছনের দিকে গতিশীল হয়ে যাবে। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো তো, আমি কিন্তু বলটার উপর কিন্তু বিন্দুমাত্র বল প্রযুক্ত করি নাই, তাও কি বলটা সামনে বা পিছনে গতিশীল হয়ে যাচ্ছে, অর্থাৎ বলটা তার অবস্থান পরিবর্তন চেঞ্জ করতেছে, ফুটবলটা। তো এইটা কি আমার নিউটনের সূত্রের ব্যতিক্রম হয়ে গেল না? যে আমি তার উপর বল প্রযুক্ত করতেছি না, কিন্তু সে তার অবস্থান পরিবর্তন করতেছে। এটাই কি ছিল আমার নিউটনের সূত্রের একটা ব্যত্যয় হয়েছে এই জায়গায়। তো এই জন্যই বলা হয়েছে যে অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল থাকবে না, এবং এখানে একটা ত্বরণ থাকবে, যেহেতু ধ্রুববেগে গতিশীল না অবশ্যই ত্বরণ থাকবে, বেগের চেঞ্জ হইতেছে, এবং জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র এখানে প্রযোজ্য হবে না। ঠিক আছে? তো 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চলতেছে, আমি গাড়ির ভ্যালোসিটি কমাই দিলাম বা বাড়াই দিলাম, চিন্তা করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই এই ফুটবলের একটা অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অবস্থান চেঞ্জ হয়ে যাবে, হয় সে সামনে চলে যাবে, না হয় সে পিছনে চলে যাবে। তো হচ্ছে, তো তার উপর কিন্তু আমি কোনো বল প্রযুক্ত করিনি, তার উপর কোনো স্পর্শকীয় বল আমি প্রযুক্ত করিনি, তাও তার অবস্থান চেঞ্জ করতেছে। বাট আমার নিউটনের সূত্র কি ছিল, যে বস্তুর উপর যদি বল প্রযুক্ত না হয় সে আজীবন স্থির থাকবে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমার অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে নিউটনের সূত্র আর হচ্ছে জড়তার সূত্র প্রযোজ্য হয় না। এবং এখানে যেহেতু পরস্পরের সাপেক্ষে ধ্রুবকে গতিশীল থাকে না, তো এখানে আমরা বলতে পারবো যে এ ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে একটা আমার ত্বরণ এক্সিস্ট করবে। দেখো তো সবাই বুঝলাম কিনা একটু। জি ভাইয়া, বুঝছি। তারপর আসো থিওরি অফ রিলেটিভিটি। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের বইয়ে এত ডিটেলস আলোচনা করা নাই, তো আমি জাস্ট পরীক্ষার জন্য বা হচ্ছে তোমার স্যাটিসফ্যাকশনের জন্য যেটুকু না জানলেই নয়, আমি ওটুকু আলোচনা করবো। দেখো, আমাদের বই যেটা লেখা আছে যে থিওরি অফ রিলেটিভিটির হচ্ছে দুইটা টাইপ আছে। একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা হচ্ছে আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, পুরো দুইটাই দিই। তো জেনারেল থিওরি অফ রিলেটিভিটিটা আইনস্টাইন দিয়েছিল হচ্ছে 1916 সালে। তা আমাদের বইয়ের কথা অনুযায়ী, আমাদের বই জাস্ট এটাই বলা হয়েছে যে সূর্য, নক্ষত্র, চন্দ্র, ধূমকেতু, উল্কাপিণ্ড প্রভৃতির গতি, সমগ্র বিশ্বের গঠন, এই জিনিসগুলো হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব দ্বারা। তো তোমার এক্সামের জন্য জাস্ট একটু মনে রাখলে চলবে। কারণ এই যে আমি যে চিত্রগুলো একটা রাখছি, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স জানার জন্য, যে তুমি একটু যাতে স্যাটিসফাই হইতে পারো যে হ্যাঁ এই এই জিনিসটা তো এইটা এটা বলছে এটা। আচ্ছা দেখো, সাধারণ তত্ত্বতে আসলে বলা হয়েছে, যেমন ধরো আমরা যদি নিউটনের গ্র্যাভিটেশনাল ল এর কথা যদি চিন্তা করি, যে যেখানে হচ্ছে দুইটা ভর থাকবে, দুইটা ভরের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। তো আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বতে বলতেছে যে দুইটা ভরের মধ্যে, বা হচ্ছে পৃথিবী যে সূর্যের চারদিকে যে ঘুরতেছে বা অন্য গ্রহগুলো যে সূর্যের চারদিকে যে ঘুরতেছে, তারা কোনো গ্র্যাভিটেশনাল আকর্ষণ বলের প্রভাবে ঘুরতেছে না, তারা ঘুরতেছে হচ্ছে স্থানকালের বক্রতার কারণে। দেখো খুব ভালো করে বুঝো, না বুঝলেও সমস্যা নাই, বাট একটু বোঝা ট্রাই করো আর কি, সব ভালো জিনিসগুলো সুন্দর আছে। সে হচ্ছে কি বললাম, যে নিউটন তার ক্লাসিক্যাল ফিজিক্স এর মধ্যে বলছিল যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, এজন্য হচ্ছে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে বা অন্য গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরতেছে। আর আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলতেছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স না, আইনস্টাইন বলতেছে কি, যে স্থানকালের বক্রতার কারণে হচ্ছে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরতেছে। স্থানকাল বক্রতা বা হচ্ছে স্পেস টাইম কার্ভেচার। এখন এই জিনিসটা কি, চলো আমরা একটু বোঝার ট্রাই করি। তো ধরো আমরা এরকম একটা সিনারি একটু চিন্তা করি, যে একদম টান টান একটা বেলুনের উপরের যে সার্ফেসটা আছে সেটা চিন্তা করতে পারো, বা টান টান একটা পর্দার কথা চিন্তা করতে পারো। এই যে একটা পর্দা আছে, তো এই ভিতরে আমি অনেক ভারী একটা বস্তু রেখে দিলাম, তাহলে কি এরকম কিন্তু একটু খাজা আকৃতি একটা হয়ে যাবে, একদম ভিতরের দিকে ডাইবা যাবে এই বস্তুটা। তো এরকম একটা সিস্টেমের মধ্যে তুমি যদি হালকা একটা বস্তু যদি ছাইড়া দাও এখান দিয়ে, তাহলে কি দেখবে, যদি একটা হালকা বস্তু ছাইড়া দাও তাহলে দেখবো যে হালকা বস্তুটা এইভাবে রাউন্ড করতে থাকবে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে হচ্ছে হালকা বস্তুটা রাউন্ড করতে থাকবে। এবং এখানে যদি আমার ফ্রিকশন যদি চিন্তা না করি বা ফ্রিকশন যদি বাদ দিই, তাহলে এই বস্তুটা দেখবা, তুমি তো বাইরে থেকে যে হালকা বস্তুটা ছেড়ে দিচ্ছ, এই ভিতরের বস্তুটা কিন্তু অনেক ভারী। এই জন্য পুরাটা এই যে কাপড় বা পর্দাকে কিন্তু একদম চ্যাপ্টা করে নিচে একটু সংকুচিত করে রাখতে হবে। এখানে তুমি হালকা ভরের একটা বস্তু ছেড়ে দাও, তাহলে কি দেখবা, এই বস্তুটা হচ্ছে এভাবে রাউন্ড করতে থাকবে। রাউন্ড করতে করতে এক সময় দেখবো হচ্ছে সে একদম সেন্টারে এসে পড়ে গেছে। কেন সেন্টারে এসে পড়ছে? কারণ এখানে ফ্রিকশন আছে। এখন আমরা যদি ফ্রিকশনকে যদি ইগনোর করি, তাহলে আমরা দেখবো এই বস্তুটাকে যে আমি ছেড়ে দিচ্ছি, এটা কন্টিনিউসলি এভাবে ঘুরতেই আছে একদম গোল গোল করে ঘুরতেছে, যদি আমরা ফ্রিকশন ইগনোর করি। তো আইনস্টাইন আসলে এই জিনিসটাই বলতে চাইছে যে পৃথিবী বা অন্য গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরতেছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে না, বরং হচ্ছে এরকম একটা সিনারিওর কারণে। এরকম সিনারিওটা কি, তুমি এটা চিন্তা করো, যে পর্দা যেটা আছে এটা তুমি চিন্তা করো হচ্ছে মহাবিশ্বটা, মানে স্পেস চিন্তা করো, স্পেস।
ভারী একটা বস্তু, ধরো সূর্যের কথাই চিন্তা করো, অনেক ভারী একটা বস্তু। এই যে স্পেসের মধ্যে যদি ভারী একটা বস্তু যদি আমি রাখি, তাহলে কি স্পেসটা কিন্তু নিচের দিকে একটু চ্যাপ্টা হয়ে যাবে। এই যে দেখো নিচের দিকে চ্যাপ্টা হয়ে গেছে। এর মধ্যে তাহলে ধরো এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীকে যদি তুমি এবার রাখো, তাহলে কিন্তু পৃথিবী কন্টিনিউসলি ঘুরতে থাকবে। যেখানে আছে আমি ফ্রিকশনটাকে ইগনোর করতেছি, কন্টিনিউসলি ঘুরতেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের মধ্যে বলা হয়েছে। এই যে দেখো তুমি গ্রাফিক্সের চিত্রগুলো দেখো, এই যে ধরো এগুলো হচ্ছে স্পেস, স্পেসের মধ্যে তুমি একটা ভরের বস্তু আছে, তাহলে স্পেস থেকে একটু চ্যাপ্টা হয়ে গেছে। এই ফিগারটার মধ্যে আরো ভালোভাবে বোঝা যাবে যে এই নীল কালার গুলা সাইডের গুলা ধরো হচ্ছে স্পেস, স্পেস। আর এটা ধরো হচ্ছে সূর্য বা একটা ভারী বস্তু, ধরো সূর্যের কথাই চিন্তা করো। সূর্যটা যখন থাকবে তাহলে কি স্পেসটা কিন্তু এরকম চ্যাপ্টা হয়ে যাবে, এরকম এই যে অনেকটা হচ্ছে এটার মতো, এই যে এখানে চ্যাপ্টা হয়ে গেছে। তার মধ্যে যদি আমি একটা হালকা বড় বস্তু ছাড়িয়ে দিই, তাহলে কিন্তু সেভাবে রাউন্ড করতে থাকবে, কন্টিনিউসলি রাউন্ড করতে থাকবে, কন্টিনিউসলি রাউন্ড করতে থাকবে। তো এই জিনিসটার মধ্যে আমার বলা হয়েছে যে আমার যে গ্রহগুলো সূর্যের চারদিকে কেন ঘুরে, ঘুরে হচ্ছে স্থান কালের বক্রতার কারণে। এই যে এইটারই বলা হয়েছে তোমার স্থান কালের বক্রতা। এই যে দেখো এখান দিয়ে এসে এই যে ব্যাপারটা হচ্ছে এরকম চ্যাপ্টা হয়ে গেছে, এরকম চ্যাপ্টা হয়ে গেছে ব্যাপারগুলো। এই যে স্পেসটা এরকম চ্যাপ্টা হয়ে গেছে, যার ফলে এইখানে যে বস্তুটা আছে সে কিন্তু হচ্ছে কন্টিনিউসলি কিন্তু এভাবে ঘুরতেছে, এভাবে রাউন্ড করতেছে। এই এটারে কি বলা হয়? এটারে বলা হচ্ছে আমার স্পেস, স্পেস টাইম কার্ভেচার, কার্ভেচার। না বুঝলেও সমস্যা নাই ভাই, তুমি জাস্ট একটু দেখো যে জিনিসগুলো ব্যাপারগুলো সুন্দর আছে, এগুলো পরীক্ষা কখনো আসবে না। আমি জাস্ট একটু প্রথম ক্লাস একটু দেখাই দিচ্ছি এই জিনিসগুলো। এই জিনিসটারে বলবো কি আমরা স্পেস টাইম কার্ভেচার। আচ্ছা, স্পেস তো বুঝলাম, টাইম কেন বলা হইলো? টাইমের ব্যাপারটা একটু পরে আসতেছি। ওই যে আমরা কিন্তু বলছিলাম শুরুতেই যে থিওরি অফ রিলেটিভিটির মধ্যে কি হয়ে যায়, টাইমও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গার মধ্যে আসলে দেখবা এই যে বক্ররের যে রেখাটা, এটার মধ্যে আসলে দেখবা সময় পরিবর্তন হয়ে যেতেছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, ঠিক আছে? তো এই চিত্রটা হচ্ছে আমাদের টু ডাইমেনশনালের চিত্র। যে টু ডাইমেনশনালি কাহিনীটা হচ্ছে এরকম, যে টু ডি চিত্র। এখন আমি যদি থ্রি তে যদি দেখি, তাহলে থ্রি ডির ব্যাপারটা হবে এইরকম। এই যে দেখো থ্রি ডির ব্যাপারটা আমি একটু বুঝাই। এই যে দেখো এই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতেছো, এগুলো হচ্ছে তোমার স্পেসটাকে বোঝানোর জন্য বলা হয়েছে। ওই যে আমরা যে ইয়াতে পড়ছিলাম, কি যে বলে, স্থির থিওরিতে বলরেখা বলে একটা ব্যাপার পড়ছিলাম। তো বলরেখা কিন্তু আসলে এক্সিস্ট করে না, এগুলো হচ্ছে আমরা আমাদের কল্পিত রেখা, আমরা চিন্তা করে নিছি যে এরকম কিছু একটা আছে। ঠিক সেম আমরা চিন্তা করে নিই, এগুলো হচ্ছে স্পেস। সাদা যেগুলো স্পেস, দেখো স্পেস গুলা দেখো এই যে নির্দিষ্ট একটা ভর আছে এই জায়গায়, এই ভরের কাছাকাছি আইসা স্পেস গুলো সংকুচিত হয়ে যায় অনেকটা হচ্ছে এটার মতো। এই যে দেখো এখানে যদি একটা ভর থাকে, তো ভরের কাছাকাছি কিন্তু এই যে পর্দাটা দেখো সংকুচিত হয়ে গেছে। এই যে স্পেস গুলা ভরের কাছাকাছি এসে সংকুচিত হয়ে যায়। এটা তো টু ডাইমেনশনাল চিত্র। থ্রি ডাইমেনশনাল চিত্র এভাবে চিন্তা করো, এই যে দেখো ভরগুলা, এই যে সরি স্পেসটা এসে ভরের কাছাকাছি এসে এইভাবে দেখো সংকুচিত হয়ে যেতেছে, এই যে এইভাবে সংকুচিত হয়ে যেতেছে। এটাই বলা হচ্ছে আমার স্পেস টাইম কার্ভেচার। তো এটা তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিভাবে ব্যাখ্যা করো তুমি খেয়াল করো। যে ধরো এই জায়গায় যদি একটা বস্তু রাখি, তাহলে ছোট একটা বস্তু রাখলাম, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আমার কি বলতেছে, পৃথিবী তারা টাইনা নিচের দিকে নিয়ে আসবে, টাইনা নিচের দিকে নিয়ে আসবে। তাহলে দেখো স্পেস টাইম যে কার্ভেচার, সেগুলো কিন্তু বলতেছে যে এই বস্তুটা আমার নিচের দিকে সরে আসবে। কারণ দেখো স্পেস টাইম যে কার্ভেচার গুলো আছে, এই যে এগুলো দেখো এরকম একটা ইউ শেপের, এগুলো কি টাইনা কিন্তু ওই যে যে বেশি ভরটা সেটার কাছে নিয়ে আসতেছে, এই যে টাইনা নিচে নিচে নিয়ে আসছে। তো এইগুলো হচ্ছে আমার স্পেস টাইম কার্ভেচার। সবাই কি একটু পর্যন্ত কি বুঝছি? দেখো না বুঝলেও সমস্যা নেই, দেখো বুঝছি কিনা, বুঝলে ভালো আর কি। জি ভাইয়া, বুঝছি। দেখো এই জিনিসগুলো কিন্তু বইয়ে নাই, আমি জাস্ট একটু দেখাইলাম যেহেতু আহ এটা তো ফিজিক্স, মানে তো তোমার তো আমি মন করা ব্যাখ্যা দিয়ে তো কিছু বলতে পারি না। যেন হচ্ছে আমি এই ব্যাপারগুলো একটু বোঝানো ট্রাই করি। তাহলে আমরা কি দেখলাম যে সাধারণ তত্ত্বতে কি বলা হয়েছে, যে স্পেস টাইম কার্ভেচারের জন্য হচ্ছে আমার গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরতেছে। তো একটু মনে রাখলে চলবে, বা তুমি জাস্ট এই বইয়ের কথার লাইনটাই মনে রাখো। যে কত সালে দিছে, 1916 সালে দিছে আইনস্টাইন। কি কি বলা হয়েছে? সূর্য, নক্ষত্র, চন্দ্র, ধূমকেতু, উল্কাপিণ্ড প্রভৃতির গতি ব্যাখ্যা করছে, সমগ্র বিশ্বের গঠন ব্যাখ্যা করছে। এই যে আমার যে মহাবিশ্বটা আছে, মহাবিশ্বের গঠন ব্যাখ্যা করছে হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, এবার দেখো আমরা আসি হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো আমি প্রথমে বইয়ের মধ্যে যে লেখাটা আছে আমি ওই লেখাটা বুঝাই দিচ্ছি, তারপর হচ্ছে একটু অ্যাডভান্স থিওরিতে যাইতেছি। দেখো বইয়ের মধ্যে লেখা আছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব আইনস্টাইন দিছিল হচ্ছে 1905 সালে। যেটার দুইটা স্বীকার্য আছে, একটা হচ্ছে প্রথম স্বীকার্য আর একটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। প্রথম স্বীকার্যতে বলা হয়েছে সকল জড় কাঠামোতে, জড় কাঠামো মানে কি, ওই যে একটু আগে দেখে আসছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল কাঠামো। জড় কাঠামোতে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো আর গাণিতিক রূপ একই থাকে। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাইছে তুমি খেয়াল করো। যে ধরো এখানে আমি একটা একটা ফ্রেম চিন্তা করলাম, ধরো এটা হচ্ছে বললাম হচ্ছে আমি এস, এস কাঠামো, আর এটাকে বললাম হচ্ছে ধরো এস প্রাইম কাঠামো। তো এস কাঠামোটাকে বলা হচ্ছে এটা হচ্ছে স্থির আছে এই জায়গায়। আর এস প্রাইম কাঠামো দেখো ভি ভ্যালোসিটিতে ধরো গতিশীল, ভি ভ্যালোসিটিতে গতিশীল। তো স্থির কাঠামোর জন্য আমি যদি এখানে একটা ভর রাখলাম, এই যে এখানে একটা ভর আছে, তো তার ভর কত আমি বললাম, তার ভর হচ্ছে এম নট। তো তাকে যদি আমি এদিক দিয়ে যদি একটা এফ বল প্রয়োগ করি, তাহলে অবশ্যই কি নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ ইকুয়াল এম নটে এই সূত্রটা প্রযোজ্য হবে।
এখন আমি এই কাঠামোটাকে যদি গতিশীল করে দেই, এই কাঠামোটারে যদি পুরোটা কাঠামোটা যদি আমি গতিশীল করে দেই ভি ভ্যালোসিটিতে, তখন আমি কি দেখবো? এই বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করি, তখনও নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে, অর্থাৎ এফ ইকুয়াল এম এ তখনও সত্য। কিন্তু ঝামেলা হচ্ছে একই এই জায়গায়, যে যখন আমার কাঠামোটা যখন স্থির ছিল তখন তার ভর এম নট, কিন্তু কাঠামো যখন গতিশীল তখন তার ভর হয়ে গেছে এম। তো আমরা একটু পরে গেলে দেখবো যে আসলে এমটা এম নট থেকে বড় হয়। অর্থাৎ একটা কাঠামো যদি স্থির থাকে, তাহলে সেখানে যে ভর ক্যালকুলেট করে, ধরো একটা বস্তুর ভর পাইলে 80 কেজি, কারণ ওই কাঠামোটারে যদি তুমি ভি বেগে গতিশীল করো এবং আলোর কাছাকাছি বেগে, এই ভিটা কিন্তু আলোর কাছাকাছি, টেন্স টু সি, আলোর কাছাকাছি বেগে যদি গতিশীল করি, তাহলে আমি দেখবো ওই যে আমার 80 কেজি ভরটা যে ছিল এটার ভর কিছু বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, বাট নিউটনের সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে, অর্থাৎ এফ ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। এটা কিন্তু এটার জন্য মানে স্থির কাঠামোর জন্য এই সূত্র, বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ। গতিশীল কাঠামোর জন্য বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ, কথা সত্য। কিন্তু ভরের ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। স্থির কাঠামোর জন্য এম নট, গতিশীল কাঠামোর জন্য দেখবো এটা এম হয়ে গেছে, অর্থাৎ ভরের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, বাট সূত্র কিন্তু সেম আছে। এই জিনিসটা হচ্ছে বলা হয়েছে যে সকল জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে, সূত্র সেম আছে, বাট ভিতরের জিনিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে এম নট, এখানে হচ্ছে এম। এটা হচ্ছে প্রথম স্বীকার্য। ভাইয়া দ্বিতীয় স্বীকার্য। ভাইয়া হ্যাঁ বলো। বিশেষ তত্ত্ব সাধারণ তত্ত্বের আগে দিল কিভাবে? না না, এটা তোমার ওই যে 1905 সালে একটা দিছে, আরেকটা দিছে হচ্ছে 1916 সালে। হ্যাঁ, আগে পরে ধরো ওই যে তোমার আমি এটা মানে সিরিয়ালে সাজাইছি আর কি। 1 নম্বরে তোমার সাধারণ তথ্য দিয়ে, এখানে 1 নম্বরে এটা রাখছি, 2 নম্বরে এটা রাখছি। ওই যে সাল অনুযায়ী দিছে আর কি। উনি প্রথমে দিছে হচ্ছে বিশেষ তথ্য, তারপর দিছে হচ্ছে সাধারণ তথ্য, এইটা আর কি। মানে আমার স্লাইডে একটু উল্টাপাল্টা হয়েছে আর কি। তুমি ওই 2 নম্বরটার আগে রাখছি, 1 নম্বরটার পরে রাখছি, বোঝানোর জন্য যে ক্রমান্বয়ে যেটা আচ্ছা আচ্ছা। মানে আইনস্টাইন কিন্তু আগে দিছে 1905 সালে, এই যে বিশেষ তত্ত্বটা আগে দিছে, আর সাধারণ তত্ত্ব 1916 সালে দিছে, এটা পরে দিছে। আমি তোমার বোঝানোর জন্য সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি আগে দিছি, ওই বোঝানোর জন্য আমি এটা আগে রাখছি। আচ্ছা, আচ্ছা বুঝছি। তারপর দেখো দ্বিতীয় স্বীকার্যতে বলা হয়েছে কি, শূন্য স্থানে সকল কাঠামোতে আলোর বেগের মান সমান, অর্থাৎ সকল কাঠামো, জড় কাঠামো অজড় কাঠামো সব কাঠামোতে আলোর বেগের মান হবে সমান। এ বেগ আলোর প্রবাহের দিক, উৎস এবং পর্যবেক্ষকের বেগের উপর নির্ভর করে না। সেটা কি বোঝায় খেয়াল করো। তো ধরো আমরা আগের মতো একটা ফ্রেম চিন্তা করলাম, এটা হচ্ছে এস ফ্রেম, এটা ধরো এস প্রাইম ফ্রেম। এস ফ্রেমটা হচ্ছে এখানে স্থির আছে, আর এস প্রাইম যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরো ভি বেগে গতিশীল। তো দুই ফ্রেমে দুইজন মানুষ দাঁড়ায় আছে। এখান থেকে ধরো একজন টর্চ লাইট চাপ দিল, এখান থেকে হচ্ছে আলো নিঃসৃত হলো। তাহলে এস কাঠামোর ব্যক্তি এই আলোর ব্যাগটাকে যা দেখবে, এস প্রাইম কাঠামোর ব্যক্তি কিন্তু আলোর ব্যাগটারে সেমই দেখবে। কারণ আলোর ব্যাগ কিন্তু একটা কনস্ট্যান্ট 3 × 10⁸ এটা যে যেখান থেকে দেখুক না কেন, যে কাঠামো থেকে দেখুক না কেন, স্থির গতিশীল, সবাই এটার সেম ভ্যালুই দেখবে, 3 × 10⁸। এটাই বলা হয়েছে দ্বিতীয় স্বীকার্য। দেখো তো সবাই বুঝলাম কিনা প্রথম স্বীকার্য দ্বিতীয় স্বীকার্য। ভাইয়া দ্বিতীয় স্বীকার্যটা আরেকবার একটু বললে ভালো হতো। দ্বিতীয় সমস্যা স্বীকার্যটা হয়েছে। হচ্ছে দেখো, যে স্থির কাঠামোর মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, গতিশীল কাঠামোর মধ্যে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে। এখন উপর থেকে কেউ একজন কি করলো, একটা টর্চ লাইট চাপ দিল। তো স্থির কাঠামোর ব্যক্তি টর্চ লাইটের আলোর বেগ অবশ্যই দেখবে হচ্ছে 3 × 10⁸ আবার গতিশীল কাঠামোর যে ব্যক্তি তাকে অবশ্যই দেখবে, সেও অবশ্যই দেখবে 3 × 10⁸ কারণ এটাই কিন্তু আলোর বেগ, যে সকল মাধ্যম বা এটা কোনো কিছুর উপর নির্ভর করবে না, এটা কনস্ট্যান্ট ভ্যালু 3 × 10⁸। যে যেই ব্যক্তি যেই কাঠামো থেকে দেখুক না কেন, সবার কাছে আমার ভ্যালুটা সেম আসবে। স্থির কাঠামো থেকে ব্যক্তি যদি দেখে আলোর বেগ 3 × 10⁸, গতিশীল কাঠামো থেকে ব্যক্তিও দেখবে আলোর বেগ 3 × 10⁸। অর্থাৎ এখানে আহ কাঠামো ভেদে আলোর বেগের ভিন্নতা হওয়ার সুযোগ নেই, সবাই আলোর বেগটা সেমই দেখবে। বুঝছি এবার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই ছিল যে আমাদের বইয়ের আলোচনা। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বইয়ের আলোচনা হচ্ছে একটু পর্যন্ত। এবার চলো আমরা একটু অ্যাডভান্স আলোচনায় আসি। এই চিত্রটার মধ্যে একটু ভালো করে খেয়াল করো যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আসলে বুঝাইতে চাইছে কি। আচ্ছা, আমরা যে একটু আগে বলছিলাম যে দৈর্ঘ্য ভর সময় এগুলো পরিবর্তনশীল, ওইগুলো কিন্তু আমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আন্ডারে এগুলো আছে। আচ্ছা, তো এই দুইটা চিত্রের মধ্যে একটু খেয়াল করি। যে প্রথম চিত্রটার মধ্যে খেয়াল করি যে একজন মানুষ পৃথিবীতে দাঁড়ায় আছে, আরেকজন মানুষ হচ্ছে রকেটের মধ্যে আছে। রকেটের মধ্যে আছে এবং ধরো বললাম হচ্ছে রকেটের ভ্যালোসিটি হচ্ছে ভি, এবং ভি কি আলোর বেগের অনেক কাছাকাছি বেগ, মানে অনেক উচ্চ গতি সম্পন্ন একটা বেগ রকেটের। রকেটের ভিতরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তার দুই হাতে দুইটা টর্চ লাইট আছে, টর্চ লাইট দিয়ে সে আলো ফালাইছে। আচ্ছা, তো আমি একজনের মাথার উপর স্টার দিতেছি, এটা দিয়ে আচ্ছা, এটা তো বোঝা যাচ্ছে না, দেখো লালটা দিয়ে দিই। স্টার দিয়ে বুঝাইতেছি হচ্ছে আমি এই ব্যক্তির সাপেক্ষে বর্ণনা করতেছি সবকিছু, এইটারে প্রসঙ্গ মানে এইটারে হচ্ছে আমি পর্যবেক্ষক রেখে বর্ণনা করতেছি। আর দ্বিতীয় চিত্র বর্ণনা করবো হচ্ছে এই ব্যক্তির সাপেক্ষে, যে এই ব্যক্তি কাহিনী কি দেখতেছে। স্টার গুলা দিয়ে এটাই বুঝাইলাম। যে প্রথম চিত্রে স্টার দিয়ে বুঝাইছি যে রকেটের ভিতরে থাকা ব্যক্তির সাপেক্ষে কাহিনীগুলো কি হইতেছে, আর এটা দিয়ে বুঝাইছি হচ্ছে পৃথিবীতে দাঁড়ায় থাকা ব্যক্তি কাহিনীগুলো কি দেখতেছে।
দুইজনই সত্য, বাট দুইজনের সাপেক্ষে দুই রকম জিনিসপাতি হবে। দেখো, তো এটার মধ্যে যদি আমি চিন্তা করি যে আহ ভিতরে যে ব্যক্তি আছে, ভিতরে যে ব্যক্তির আছে, সে কিন্তু কখনোই দাবি করবে না যে সে ভি ভ্যালোসিটিতে রকেট দিয়ে গতিশীল, অর্থাৎ সে নিজে গতিশীল, সে কিন্তু কখনোই দাবি করবে না। উল্টা সে বলবে পৃথিবীতে থাকা ব্যক্তি ভি ভ্যালোসিটিতে এইদিকে সরে যাচ্ছে, পৃথিবীতে থাকা ব্যক্তি ভি ভ্যালোসিটিতে এইদিকে সরে যাচ্ছে, কার রেসপেক্টে? ভিতরে যে ব্যক্তি আছে তার সাপেক্ষে। সবসময় মনে রাখবা, ফিজিক্সের পর্যবেক্ষক হচ্ছে স্থির। পর্যবেক্ষক নিজেকে কখনোই গতিশীল দেখবে না, পর্যবেক্ষক অলওয়েজ নিজেকে স্থির দেখবে, নিজেকে সে স্থির দেখবে। আচ্ছা, এবার তার দুই হাতে দুইটা টর্চ লাইট নিয়ে যদি সে আলো ফালায়, ধরো এই যে একদম রকেটের মাঝখানে এসে দাঁড়ায় আছে, একদম মাঝখানে এসে দাঁড়ায় আছে, তো দুই জায়গায় যদি সে আলো ফালায়, তাহলে সে দেখবে আলো এখান থেকে একটু যাইতে যেটুকু সময় লাগতেছে, বা যেটুকু ভ্যালোসিটি হইতেছে আলোর, এখান থেকে একটু যাইতেও সেম ভ্যালোসিটি হইতেছে। অর্থাৎ এই ব্যক্তির জন্য এই যে এখানের সময় বা হচ্ছে আলোর বেগ বা দূরত্ব সবকিছু সেম। মানে এটার জন্য এই জায়গাটা যেটুকু, এই জায়গাটাও একটু। কার জন্য? ভিতরের ব্যক্তির জন্য, কারণ সে কিন্তু একদম মিডলে আছে। আচ্ছা, এবার এটার জন্য আসে। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিচ্ছি যে এই ব্যক্তির সাপেক্ষে আলো, এই এই জায়গার ভ্যালোসিটি কত হবে? ধরো 3 × 10⁸, ঠিক আছে, ধরো আমরা সি বললাম, সি বললাম। আর এই জায়গার সে আলোর ভ্যালোসিটি কত দেখবে? সি দেখবে, কারণ সে কিন্তু নিজেকে স্থির দাবি করতেছে, সে কিন্তু নিজেকে স্থির। আচ্ছা, এবার আসি হচ্ছে পৃথিবীতে থাকা ব্যক্তি আসলে কি দেখতেছে। তো পৃথিবীতে থাকা ব্যক্তি দেখবে হচ্ছে এই রকেটটা হচ্ছে এদিক বরাবর ভি বেগে গতিশীল। এদিক বরাবর যদি ভি বেগে গতিশীল হয়, তো ধরো আমরা বললাম হচ্ছে রকেটের ব্যাগটা হচ্ছে ভি, আর লাইট ভ্যালোসিটি, লাইট ভ্যালোসিটি বা আলোর বেগকে আমরা ধরো বললাম হচ্ছে সি বললাম। দেখো, এখানে যে ব্যক্তিটা আছে সেই দেখবে হচ্ছে দুইটা কাহিনী দেখবে। একটা হচ্ছে সে এই জায়গাতে আলোর বেগ একরকম দেখবে, এই জায়গাতে হচ্ছে আলোর বেগ একরকম দেখবে। খেয়াল করো, খুব ভালো করে বোঝো। এখান দিয়ে ধরো আলো হচ্ছে সি বেগে যাইতেছে, এখান দিয়ে আলো সি বেগে যাইতেছে, এই যে এটা কার সাপেক্ষে? ওই যে ভিতরে যে ব্যক্তি আছে তার সাপেক্ষে আলো দুই জায়গাতেই সেম ভ্যালোসিটিতে যাইতেছে। ভালো কথা। এখন পৃথিবীর বাইরে যে ব্যক্তিটা, পৃথিবীর উপর যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, সে দেখবে হচ্ছে যেহেতু আমার রকেটও এই দিক বরাবর গতিশীল এবং এই সাইডের আলোটাও যেহেতু এই দিক বরাবর গতিশীল, তখন তার কাছে এই যে এই ব্যক্তির কাছে মনে হবে এইখানের যে আলোটা, সেইটার ভ্যালোসিটি, অর্থাৎ এখানের আলোর ভ্যালোসিটি হয়ে যাবে হচ্ছে সি প্লাস হচ্ছে ভি। কারণ দেখো, অলরেডি রকেট কিন্তু এই দিক বরাবর ভি বেগে গতিশীল, সাথে হচ্ছে আলোটাও কিন্তু এই দিক বরাবর আসতেছে। এই যে পৃথিবীতে যে ব্যক্তি দাঁড়ায় আছে, সে দেখবে হচ্ছে এই আলোর বেগ হচ্ছে সি প্লাস ভি, এটা দেখবে। আর এই সাইডের আলোর বেগ পৃথিবীর ব্যক্তি কি দেখবে? পৃথিবীর ব্যক্তি দেখবে এই সাইডের আলোর বেগ হয়ে যাবে তখন সি মাইনাস হচ্ছে ভি। এই জিনিসটা হচ্ছে দেখবে কে? এই যে পৃথিবীতে যে দাঁড়ায় আছে সেই ব্যক্তি দেখবে। কারণ দেখো, আলো এদিকে যাইতেছে, রকেট তার উল্টা দিকে যাইতেছে, সি মাইনাস ভি। আর এদিকে কেন সি প্লাস ভি হয়েছে? আলো যেদিকে যাইতেছে রকেট একই দিকে যাইতেছে, এই জন্য হচ্ছে এই জায়গাতে সে আলোর বেগ দেখবে সি প্লাস ভি, আর এই জায়গাতে সে আলোর বেগ দেখবে সি মাইনাস ভি। কে দেখবে? পৃথিবীতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা। কিন্তু রকেটের ভিতরে যে ব্যক্তি আছে, সে কিন্তু দেখবে এ সাইডে আলোর বেগ যা, এ সাইডে আলোর বেগও তা, কারণ সে কিন্তু নিজেকে স্থির দাবি করতেছে। ঠিক আছে? তাই তুমি চিন্তা করো যে আইনস্টাইন একটু আগে কি বললো? আইনস্টাইন একটু আগে বললো যে শূন্যস্থানে সকল কাঠামোতে আলোর বেগের মান সমান, অর্থাৎ 3 × 10⁸। এটা থেকে বেশি কোনো মান পসিবলই না, অর্থাৎ আর কোনো বস্তুর বেগ আলোর বেগের বেশি হইতে পারে না। কিন্তু এই পৃথিবীতে থাকা ব্যক্তি কি দেখতেছে? আলোর বেগ তো হচ্ছে সি প্লাস ভি হয়ে যাইতেছে, মানে আলোর বেগ থেকে বেশি হয়ে যাইতেছে এই জায়গাতে। এখন এই ব্যাপারটাকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এইভাবে ব্যাখ্যা করে যে এইটারে যদি আমি প্রশমিত করে, দেখো আইনস্টাইন কিন্তু অলরেডি বলে দিছে যে আলো, কোনো কিছু আলোর বেশি ভ্যালোসিটিতে চলতে পারবে না। তাহলে এখানে যে আমরা সি প্লাস ভি পাইলাম, এই ব্যাপারটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি হচ্ছে এরকম, যে এই সি প্লাস ভি কে প্রশমিত করে যদি আমি সি আনতে চাই, অর্থাৎ কোনো কিছু তো আলোর বেশি বেগে চলতে পারে না, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে তার আলোর বেগটা, আলোর বেগেই তো চলবে। সি প্লাস ভি কে যদি আমি আলোর বেগ যদি বানাইতে চাই, সেক্ষেত্রে কাহিনীটা দেখা গেছে এই জায়গাতে হচ্ছে আমার টাইমটা স্লো হয়ে যায়, টাইমকে স্লো হয়ে যাওয়া লাগে, অর্থাৎ সময় স্লো হয়ে যায় এই জায়গাতে। আর এই জায়গাতে আমার সময়টা বা টাইমটা ফাস্ট হয়ে যায়। দেখো, এগুলো কিন্তু বইয়ে নাই, বাট তুমি যদি একটু ফিল করে যদি বুঝতে চাও, তাহলে হচ্ছে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। তাহলে দেখো আমি কি বললাম, যে এই দিক বরাবর আলোটা হচ্ছে সি প্লাস ভি, কে দেখতেছে? এই ব্যক্তি দেখতেছে। এখান দিয়ে কি দেখতেছে? সি মাইনাস ভি। তো আলো তো মানে কোনো কিছু তো আলোর বেশি বেগে চলতে পারতেছে না, আলো তো নিজেও তার বেশি মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটির বাইরে যাইতে পারবে না, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে সি, সি প্লাস ভি পসিবলই না। তাহলে সি প্লাস ভি কে এই ব্যাপারটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে সে দেখবে হচ্ছে সি প্লাস ভি, কিন্তু আসলে সে সি প্লাস ভি না, সেটা হচ্ছে সি। তো সি প্লাস ভি কে, দেখো সি প্লাস ভিটা কখন সি হয়ে যাবে? যদি এই জায়গার টাইমটা যদি স্লো হয়ে যায়, অর্থাৎ এখানে ঘড়ি যদি আমার স্লোতে চলে, টাইম যদি স্লো হয়ে যায়,
এইখানে টাইম তখন ফাস্ট হয়ে যাবে। তার মানে কাহিনীর আলটিমেট কাহিনী হবে এরকম যে পৃথিবীতে থাকা ব্যক্তি দেখবে এই জায়গাতে অতীত হয়ে গেছে, এই জায়গাতে ফিউচার হয়ে গেছে, অর্থাৎ ভবিষ্যৎ হয়ে গেছে এই জায়গায়। আর এই জায়গা হচ্ছে আমার বর্তমান, এই ব্যক্তি বর্তমানে দাঁড়ায় আছে, প্রেজেন্ট। প্রেজেন্টে দাঁড়ায় আছে সেই ব্যক্তি। দেখবে এই সাইডের অঞ্চলটার মধ্যে অতীত চলতেছে, অর্থাৎ সময় কমে গেছে। আর এই সাইডের অঞ্চলটার মধ্যে ফিউচার চলতেছে, অর্থাৎ সময় বেড়ে গেছে। কিন্তু এই যে রকেটের ভিতরে যে ব্যক্তি আছে তার জন্য কিন্তু দুই সাইডে কিন্তু আলোর বেগটা দেখো সেম, দূরত্ব সেম, আলোর বেগও সেম, আলোর ভ্যালোসিটিও সেম, সিসি করে। তার মানে তার জন্য এই যে ভিতরের যে ব্যক্তি, যে স্টার দিয়ে কিন্তু বুঝেছি ভিতরের ব্যক্তির সাপেক্ষে আলোচনা করছি, তার জন্য এই জায়গাটা যা, এই জায়গাটা তা। মানে এই জায়গায় তো তার বর্তমান চলতেছে, এই জায়গাতেও তার বর্তমান চলতেছে। অর্থাৎ আমি একটা ঘড়ি দিয়ে বোঝানোর ট্রাই করি। তো ধরো এই ব্যক্তির জন্য দেখবো এখানে ধরো এখন 8টা বাজে, বিকাল 8টা বাজে। এখানে হচ্ছে তার পরিমাপে এখানে 8টা বাজে, তার নিজের জায়গা তো 8টা বাজে। কিন্তু আমি যখন এই পৃথিবীর ব্যক্তির সাপেক্ষে যদি বলি যে পৃথিবীর ব্যক্তি ধরো এখানে দেখবে হচ্ছে 8টা বাজে, কিন্তু এই জায়গাতে দেখবে হচ্ছে সে ধরো 6টা বাজে, এখানে অতীত হয়ে গেছে। এখানে দেখবে সে ধরো 10টা বাজে, এখানে হচ্ছে ভবিষ্যৎ হয়ে গেছে, 10 PM। এই হচ্ছে কাহিনী, যে রকেটের ভিতরে যে ব্যক্তি থাকবে তার জন্য সবকিছু সেমই থাকবে, যে সবকিছু বর্তমান থাকবে, কারণ আলোর বেগ কিন্তু তার জন্য দুই জায়গাতেই সেম। কিন্তু বাইরে যে ব্যক্তি আছে তা সে দেখবে এই জায়গাতে আলোর বেগ C+V, এই জায়গাতে C-V। সি প্লাস ভিটা প্রশমিত হয়ে যদি সি হইতে চায়, তাহলে অবশ্যই এখানের যে সময়টা আছে সেটাকে হচ্ছে আমার চেঞ্জ হয়ে যাইতে হবে, সময়টারে স্লো হয়ে যাইতে হবে। এটাই ছিল আমার ওই যে স্পেস টাইম কার্ভেচারের মধ্যে যে সময়টা স্লো হয়ে যাওয়া লাগে, এখানে কি হয়ে যাবে, সময়টা ফাস্ট হয়ে যাবে। তো তো একই সাথে সে তিনটা ঘটনা এখানে দেখবে, এখানে চলতেছে বর্তমান, এখানে চলতেছে অতীত, এখানে চলতেছে হচ্ছে ভবিষ্যৎ। তো তিনটা ঘড়ি যদি রাখি, এই যে এই ব্যক্তি দেখবে এখানে বাজে 8টা, এখানে বাজে 6টা, এখানে বাজে হচ্ছে 10টা। তো এই হচ্ছে আমার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমি একদম সামারি আলোচনা করলাম, দেখো সবাই বুঝছো কিনা, বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এই যে এখানে যে ফার্স্ট টাইম দিছি, হ্যাঁ, হ্যাঁ টাইম ফাস্ট হয়েছে আর কি, ওখানে আমি কি এই যে C-Vটা কি সি হিসাবে দেখবো ওই টাইম ফাস্টের কারণে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি সি হিসেবে দেখবে, কারণ আলো কিন্তু হ্যাঁ, এই ম্যাক্সিমাম কিন্তু এই সি, আলোর বেগের কিন্তু এই পরিবর্তন নাই। তাহলে তার ভাইয়া তাহলে এই যে সি সি কে মানে সি হিসাবে দেখার জন্য আমার এখানে টাইমটা ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই। যেমন এখানে বুঝছি হচ্ছে বুঝছি। C+V কে যদি আমি সি হইতে চাই, তাহলে টাইমটা নিজে থেকে হুম, স্লো হয়ে যাওয়া লাগবে, প্রকৃতির নিয়ম, নিজে থেকে টাইমটা স্লো বুঝছি হয়ে যাবে। বুঝছি। আর এখানে C-V যদি প্রশমিত হয়ে যদি সি হইতে চায়, সেক্ষেত্রে প্রকৃতির নিয়ম অনুযায়ী টাইমটাকে অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যেতে হবে। তার মানে এট এ টাইম পৃথিবী থাকা ব্যক্তি এই জায়গায় দেখবে হচ্ছে বর্তমান, এই জায়গায় দেখবে অতীত, এই জায়গায় দেখবে হচ্ছে ভবিষ্যৎ। বুঝছো এটা? জি ভাইয়া, বুঝছি এবার। ওকে। তো যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমরা চাইলে পরে রেকর্ডিংসটা আরেকবার দেখে নিতে পারো, বা যদি বলতে ইচ্ছা না করে নাও, এটা থেকে এইচএসসি অ্যাডমিশন বিন্দু মাত্র কোশ্চেন আসবে তোমার স্যাটিসফ্যাকশনের জন্য, জাস্ট আমি বুঝাইলাম। বই যেহেতু টপিকটা আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এই জন্য আমি জাস্ট একটু আলোচনা করলাম আর কি। তো চলো আমরা এরপরে আসি, মাইকেলসন মোরলি এক্সপেরিমেন্ট। তো আমরা হচ্ছে এবার এক্সামের মধ্যে ঢুকে যেতেছি, এক্সামে যাবে আসা। দেখো, মাইকেলসন মোরলি এক্সপেরিমেন্ট, এটাতে কি বলা হয়েছে, বিজ্ঞানী মাইকেলসন এবং মোরলি তারা আসলে কি বলতে চাইছে চলো বোঝার ট্রাই করি। যে যারা ভৌত আলোক বিজ্ঞান পড়ছে তারা দেখবা যে থমাস ইয়ং, থমাস ইয়ং নামে একজন বিজ্ঞানী আছে, যে হচ্ছে 1801 সালে ইন্টারফারেন্স বা হচ্ছে ব্যতিচার আবিষ্কার করছে। ব্যতিচার আবিষ্কার করছে। তো আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম যে আজকের যে লেকচারটা সেটা পুরোটাই হবে থিওরি বেসড, কারণ শুরুতে কিন্তু এই চ্যাপ্টারের একদম থিওরি গুলো আছে, থিওরি গুলো একটু বোঝা লাগবে। ব্যতিচার আবিষ্কার করছে বিজ্ঞানী থমাস ইয়ং 1801 সালে। ওই ব্যতিচারের মধ্যে উনি দেখতে পাইছে যে আলো বা লাইট যেটা আছে, যে লাইট যেটা সেটা হচ্ছে আমার ওয়েভ হিসেবে আচরণ করে, অর্থাৎ তরঙ্গ হিসেবে আচরণ করে। এটা উনি তার ব্যতিচারের এক্সপেরিমেন্টে দেখছে। বা তিনি যখন আবিষ্কার করছিল 1801 সালে, এক্সপেরিমেন্ট তো করছে আরো পরে, আবিষ্কার করছে 1801 সালে, উনি দেখতে পাইছে যে আলোটা হচ্ছে এখানে তরঙ্গ হিসেবে আচরণ করে। তাইলে তুমি চিন্তা করো যে আমরা আমরা যদি মহাবিশ্বের মধ্যে যদি তুলনা করি, আচ্ছা আগে বলো যে আমরা কিন্তু 9 10-এ পড়ে আসছি যে তরঙ্গ মানে কি। তরঙ্গ হচ্ছে শক্তি স্থানান্তরের একটা মাধ্যম আর কি, বা তরঙ্গ হচ্ছে কি শক্তি ট্রান্সফার করে, কিসের মাধ্যমে ট্রান্সফার করে, একটা মাধ্যমের মধ্য দিয়ে। তার মানে তরঙ্গের সঞ্চালনের জন্য অবশ্যই কি দরকার, একটা মিডিয়াম বা হচ্ছে একটা মাধ্যম দরকার। তো এখন বিজ্ঞানীরা চিন্তা করতেছে যে হচ্ছে মহাকাশের মধ্যে তো কোনো মাধ্যম নাই, সেখানে তো পুরো শূন্য মাধ্যম, কিছুই তো নাই। তাই সেইখানে আলো চলাচল করে কিভাবে, বিজ্ঞানীদের মনে এই প্রশ্নটা আসছে। তো ধরো এই হচ্ছে একটা গ্রহ, এই হচ্ছে একটা গ্রহ, এক গ্রহ থেকে যখন আরেক গ্রহতে যদি আলো পাঠাই, তাহলে আলোটা যাবে কিভাবে, ভিতরে যদি কিছুই না থাকে আলোটা কিভাবে যাবে। তো ওনারা ধারণা করে নিছে
তখন সবাই কি জানতো, আলো হচ্ছে একটা তরঙ্গ। এই ধারণাটা ছিল 1801 সালের দিকে। তো বিজ্ঞানীরা তখন ধারণা করে নিছে যে অবশ্যই মহাকাশটা শূন্য মাধ্যম না, অবশ্যই সেখানে একটা মাধ্যমের অস্তিত্ব আছে, যেই মাধ্যমের মধ্য দিয়ে আলোটা হচ্ছে চলাচল করতে পারে। তারা ধরে নিছে কি, যে এই জায়গার মধ্যে যে মাধ্যমটা এক্সিস্ট করে, বা মহাবিশ্বের মধ্যে যে মাধ্যমটা এক্সিস্ট করে, তারা ধরে নিছে সেই মাধ্যমটা হচ্ছে ইথার মাধ্যম। তারা ধরে নিছে কি সেই মাধ্যমটা হচ্ছে ইথার মাধ্যম, অর্থাৎ তারা তখন এই ধারণাটা প্রতিষ্ঠা করছে যে আলো হচ্ছে মহাকাশে ইথার মাধ্যম দিয়ে হচ্ছে চলাচল করে। কিন্তু বিজ্ঞানী মাইকেলসন এবং মর্লি তারা এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ করছে যে আসলে এই সৃষ্টি জগতের মধ্যে ইথার বলে কোনো মাধ্যমের অস্তিত্ব নাই। ইথার বলে কোনো মাধ্যমেরই অস্তিত্ব নাই। এই জিনিসটা হচ্ছে প্রমাণ করছে বিজ্ঞানী মাইকেলসন এবং মর্লি। তো তাদের যে এক্সপেরিমেন্ট আছে, বইয়ের মধ্যে দেখবে এক্সপেরিমেন্ট আছে। তো আমি এখন এক্সপেরিমেন্টটা পড়াবো না। কেন পড়াবো না সেটা বলি, কারণ আমি যদি এক্সপেরিমেন্টটা শুরু করি, এখন শেষ করতে করতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। পুরো ফাও একটা এক্সপেরিমেন্ট, কারণ এখান থেকে তোমার এইচএসসি অ্যাডমিশনে বিন্দু মাত্র কোশ্চেন আসবে না। তো আমি যে কাজটা করবো ভাবছি সেটা হচ্ছে, আমি প্রথমে পুরোটা চ্যাপ্টার কমপ্লিট করবো, তারপর যদি টাইম থাকে আমি এক্সপেরিমেন্টটা দেখাই দিব। ঠিক আছে, এক্সপেরিমেন্টটা দেখাই দিব, বেশ মজার একটা এক্সপেরিমেন্ট আর কি, বাট অনেক লেন্দি একটা এক্সপেরিমেন্ট, আমার অনেক টাইম লাগবে এটা। তো আমি চাইতেছি যেহেতু এটা থেকে এইচএসসি অ্যাডমিশনে কোনো কোশ্চেন আসবে না, তো এটা একদম চ্যাপ্টারের লাস্টে পড়াই দিই। আমি আপাতত এক্সপেরিমেন্টটা পড়াবো, মানে চ্যাপ্টারের লাস্টে পড়াবো আর কি। তো এক্সপেরিমেন্ট থেকে যে সিদ্ধান্তটা পাইছে, ওই সিদ্ধান্তটা তোমার জানা লাগবে এমসিকিউর জন্য। ঠিক আছে, তাহলে দেখো। তো ব্যাধিচার আবিষ্কারের পর কি মনে করা হয়তো, যে আলো তরঙ্গ হিসেবে আচরণ করে। তো বিজ্ঞানীরা চিন্তা করছে যে মহাবিশ্বে যেহেতু কোনো মাধ্যম নাই, তাহলে সেখানে আলো চলাচল করে কেমনে। তো তারা তাদের সুবিধার জন্য তারা একটা মাধ্যম ধরে নিয়েছে, সেটা হচ্ছে ইথার মাধ্যম। কিন্তু বিজ্ঞানী মাইকেলসন এবং মর্লি প্রমাণ করছে কি, যে তারা এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ করছে যে ইথার বলতে মহাবিশ্বে কোনো মাধ্যম নাই, মহাবিশ্বে কিচ্ছু নাই ইথার বলতে। এক্সপেরিমেন্ট আমরা একদম চ্যাপ্টারের শেষে পেলাম। এবং আরো কি কি বলছে, তাদের পরীক্ষার সিদ্ধান্ত কি ছিল, ইথার বলতে মহাবিশ্বে কিছু নাই। 2 নম্বর হচ্ছে গ্যালিলি রূপান্তর সঠিক নয়, গ্যালিলি রূপান্তর একটু পরে আমরা দেখবো। আপাতত এটা নিয়ে চিন্তা বাদ দাও। তারপর কি বলছে, আলোর বেগ ধ্রুবরাশি, এটা অলরেডি আইনস্টাইন বলে আসছে, তাও আবার ওনারা এক্সপেরিমেন্ট দ্বারা বলছে যে আলোর বেগ ধ্রুবরাশি, এটি পৃথিবী তথা কোনো মাধ্যমের কাঠামোর বেগের সাপেক্ষে পরিবর্তন হয় না, বরং তার ধ্রুবক থাকে। আচ্ছা, এই ছিল যে মাইকেলসন মোরের এক্সপেরিমেন্টের স্বীকার্যগুলো। মেইন স্বীকার্য হচ্ছে কি, যে ইথার বলতে কিছু নাই। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি, এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। তাহলে আমরা এক্সপেরিমেন্টটা হচ্ছে চ্যাপ্টারের একদম লাস্টে দেখবো। ঠিক আছে, এরপর জি ভাইয়া। বাকি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখান থেকে হচ্ছে আমাদের এইচএসসি পড়া শুরু, একদম মেইন পড়া। দেখো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা হচ্ছে গ্যালিলিও রূপান্তর জিনিসটা আসলে কি, বিজ্ঞানী গ্যালিলিও এটা নিয়ে গবেষণা করছে। আচ্ছা, তো চিন্তা করো যে এখানে তোমার দুইটা বা একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আছে, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ধরো এটা হচ্ছে আমার এস কাঠামো, আমি চিন্তা করলাম হচ্ছে এটা হচ্ছে আমার এস কাঠামো, আর এটা হচ্ছে আমার এস প্রাইম কাঠামো। তো এস কাঠামোটা এখানে স্থির আছে, স্থির। তো চিন্তা করো হচ্ছে শুরুতে এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর উপরে ওভারল্যাপ করে আছে, মানে একটার উপর আরেকটা ওভারল্যাপ করে আছে। কিছুক্ষণ পর কি হলো, এস প্রাইম কাঠামো একটা ব্যাগ প্রাপ্ত হলো, তাইলে কি, আর এস কাঠামো তো স্থিরই আছে। দেখো শুরুতে কিন্তু এস প্রাইম কাঠামোটাও কিন্তু স্থির ছিল, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে আছে। তো এস প্রাইম কাঠামো যদি ব্যাগ প্রাপ্ত হয়, তাহলে অবশ্যই সে একটু সামনে সরে যাবে। দেখো শুরুতে কিন্তু ওভারল্যাপ করে আছে একটার উপর আরেকটা, একটু পর কি হয়েছে, এস প্রাইম কাঠামো একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, যার ফলে সে একটু সামনে আগায় গেছে। আচ্ছা, ধরো সে সামনে আগাইয়া এখানে এই পজিশনে আসছে, এই পজিশনে আসছে। তার ব্যাগ কত, ভি ভ্যালোসিটি। আচ্ছা, তার ভ্যালোসিটি হচ্ছে, ধরলাম এদিক বরাবর হচ্ছে তার ভ্যালোসিটি হচ্ছে কত, ভি। হ্যাঁ, তো এদিক বরাবর বললাম, এর ভ্যালোসিটি হচ্ছে ভি। আচ্ছা, তো এবার ধরো এই জায়গার মধ্যে একটা ঘটনা ঘটছে। ঘটনা বলতে যে কোনো একটা বিস্ফোরণ হইতে পারে, বা একটা লাইট জ্বলে উঠছে। ধরো এই জায়গাতে একটা ঘটনা ঘটছে টি বিন্দুতে, এই যে এখানে একটা ঘটনা ঘটছে। তো এই ঘটনা দেখো, এগুলো কিন্তু 3D ফ্রেম অফ রেফারেন্স, 3D। এই ঘটনার যে স্থানাঙ্ক গুলো আছে, সেটা কি হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক হবে। তো আমরা একটা টাইম ডাইমেনশনও ধরে নিই যে আহ তাদের আদি অবস্থান থেকে এত সময় পরে হচ্ছে ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এরকম হচ্ছে আমরা একটা টাইম ডাইমেনশন ধরে নিলাম। তো এস কাঠামোর সাপেক্ষে এইটার স্থানাঙ্ক গুলো ধরলাম এক্স ওয়াই জেড আর টি। টি মানে কি, টাইম। আর এস প্রাইমের সাপেক্ষে এই ঘটনাটা স্থানাঙ্ক গুলো ধরলাম এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, আর হচ্ছে টি প্রাইম। সেখানে টি লিখছে কেন, এটা টি প্রাইম হবে আর কি, যে টি প্রাইম। আচ্ছা, এই হচ্ছে যে স্থানাঙ্ক গুলা। তো এখন আমরা এই আহ স্থানাঙ্ক যে দুইটা পাইলাম, এগুলোর মধ্যে যদি একটু রিলেশন করার ট্রাই করি, তাহলে একটু খেয়াল করো তো, যে আচ্ছা প্রথমে আগে এই দূরত্বটা আমরা ফাইন্ড আউট করে নিই। এখান থেকে একটু দূরত্ব কত, দেখো
এস প্রাইম কাঠামো যেহেতু ভি ভেলোসিটিতে আগায় গেছে, এবং এস এর সাপেক্ষে যদি চিন্তা করি যে এস এর সাপেক্ষে সে কতটুকু দূরত্ব আগায় গেছে, তো এস এর সাপেক্ষে টাইমটাকে আমরা বলবো হচ্ছে কি টি। এই যে এস এর সাপেক্ষে আমরা টাইমকে বলবো হচ্ছে টি। এক্স অক্ষ বরাবর দূরত্বকে বলবো এক্স, ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে বলবো ওয়াই, জেড অক্ষ বরাবর দূরত্বকে বলবো হচ্ছে জেড। আর এস প্রাইমের সাপেক্ষে সময়কে বলবো হচ্ছে টি প্রাইম, এক্স অক্ষ বরাবর দূরত্বকে বলবো হচ্ছে এক্স প্রাইম, ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে বলবো হচ্ছে ওয়াই প্রাইম, জেড অক্ষ বরাবর দূরত্বকে বলবো হচ্ছে জেড প্রাইম। তাইলে আমার এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে কতটুকু আগায় গেছে, এস ইকুয়াল ভিটি সূত্র অনুযায়ী, তার মানে কত, ভিটি পরিমাণ হচ্ছে আগায় গেছে। এই যে এখান থেকে একটু পর্যন্ত দূরত্ব কত, ভিটি। কারণ দেখো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সো আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটিতে কিন্তু এখানে। তো এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামো কতটুকু আগায় গেল, ভিটি পরিমাণ হচ্ছে আগায় গেল, এস ইকুয়াল ভিটি, ভিটি পরিমাণ হচ্ছে আগায় গেছে। আচ্ছা, তো এবার দেখো তো আমি যদি এই এক্স এক্স প্রাইম এগুলোর মধ্যে যদি একটু সম্পর্ক স্থাপন করা ট্রাই করি, এগুলা কে করছে, বিজ্ঞানী গ্যালিলিও করছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। উনি বলছে দেখো চিত্রটা দেখে আমরা বুঝতেছি এখানে যে এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্রাইম প্লাস হচ্ছে ভিটি, বা হচ্ছে তুমি আরেকটু ইজিলি বলো যে এটা না বললে ধরো আমরা বললাম হচ্ছে এক্স প্রাইম হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ভিটি। দেখো এটা কিভাবে বলতে পারি, যে এই যে ঘটনাটা আছে এই ঘটনার এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটা এখান থেকে মানে এস কাঠামো থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব কত, এস, তার মানে এই যে পুরোটা হচ্ছে আমার এস। এই পুরোটা, সরি এস না কি বলতেছি, এক্স, মানে পুরোটা হচ্ছে এক্স। তো এই এক্স থেকে আমি যদি ভিটিটা বাদ দিয়ে দিই, দেখো এক্স থেকে যদি আমি ভিটিটা বাদ দিয়ে দিই তাহলে কি আমি এক্স প্রাইমটা পাই যাবো। তাহলে আমার ইকুয়েশন আসলে কিন্তু এইটা, এটা কে বের করছে, বিজ্ঞানী গ্যালিলিও বের করছে। তারপর উনি বলছে যে ওয়াই প্রাইম আর ওয়াই এর ভ্যালু একদম ইকুয়াল হবে, জেড প্রাইম আর জেড এর ভ্যালু একদম ইকুয়াল হবে, টি প্রাইম আর টি এর ভ্যালু একদম ইকুয়াল হবে। অর্থাৎ ধরো এখানে একটা বোম ফাটছে, বোমটা ধরো 2 সেকেন্ড ধরে ফাটছে, বোমটা ধরো 2 সেকেন্ড ধরে ফাটছে। 2 সেকেন্ড পরিমাপ করছে কে, এই যে গতিশীল কাঠামোর যে ব্যক্তি সে 2 সেকেন্ড পরিমাপ করছে। গ্যালিলিও বলতেছে গতিশীল কাঠামোর ব্যক্তি যেহেতু 2 সেকেন্ড ধরে বোমটা ফাটছে, সেটা যেহেতু সে 2 সেকেন্ড ধরে পর্যবেক্ষণ করছে, স্থির কাঠামোর ব্যক্তিকে অবশ্যই 2 সেকেন্ড ধরে পর্যবেক্ষণ করা লাগবে ওই ঘটনাটাকে। এটাই বলছে কি বিজ্ঞানী গ্যালিলিও। যদিও তার এখানে দুইটা শর্ত অবশ্য পরে ভুল প্রমাণিত হয়েছে, এটা ভুল প্রমাণিত হয়েছে, এটা ভুল প্রমাণিত হয়েছে, এই দুইটা সত্য প্রমাণিত হয়েছে। দেখো তো একটু পর্যন্ত বোঝা গেছে কিনা। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া বুঝছি। এই যে তোমরা জাস্ট একটু নর্মালি চিন্তা করো যে প্রথম সূত্রটা তুমি জাস্ট চিত্রটা দেখলে বুঝতে পারছো যে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে এক্স, এই জায়গাটা হচ্ছে এক্স প্রাইম, এই জায়গাটা হচ্ছে ভিটি, তাহলে এক্স প্রাইম সমান কত, এক্স মাইনাস ভিটি। এই যে এই জিনিসটা কি তোমার বিজ্ঞানে গ্যালিলিও বলা আছে, গ্যালিলিও বলছে। তো পরে অবশ্যই এই তথ্যটা ভুল প্রমাণিত হয়েছে, লাস্টেরটাও ভুল প্রমাণিত হয়েছে। তো এটা সঠিকটা কি এটা আমরা দেখবো। জাস্ট এই দুইটা হচ্ছে সত্য প্রমাণিত হয়েছে, অর্থাৎ ওয়াই প্রাইম ইকুয়াল হচ্ছে ওয়াই, জেড প্রাইম ইকুয়াল হচ্ছে জেড। অর্থাৎ এই ঘটনাটার স্থানাঙ্ক ওয়াই অক্ষ যেহেতু দেখো এটা যেহেতু আমার এক্স অক্ষ বরাবর যেহেতু গতিশীল, তো ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক কিন্তু স্থির কাঠামো বা গতিশীল কাঠামো দুজনের সাপেক্ষে সমান। এগুলো কিন্তু চিরন্তন সত্য, আমরা পরে গেলেও দেখবো। আচ্ছা, তো এই ছিল যে কি আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখন ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আছে, জাস্ট এই সিমিলার জিনিসটাই জাস্ট উল্টাই দিছে। অর্থাৎ ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলতেছে যে এক্স ইকুয়াল এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম। অর্থাৎ ইনভার্স গ্যালিলিয়ানের ক্ষেত্রে কি করবা, যে এক্স এর জায়গায় তুমি এক্স প্রাইম বসাই দিবা, টি এর জায়গায় তুমি টি প্রাইম বসাই দিবা, যদি প্লাস মাইনাস যদি থাকে তাহলে সেখানে মাইনাস প্লাস বসাই দিবা, এগুলা। তাই আমরা একটু পরে এই ইনভার্স টাইপের, এই যে ইনভার্স টাইপের যখনই তোমার বলবে সেক্ষেত্রে তুমি এই কাজগুলো করবা। এগুলো আমরা নেক্সট গেলেও দেখবো, আপাতত জাস্ট একটু মনে রাখবা যে ইনভার্সের ক্ষেত্রে কি কাজ করবো, এক্স কে আমরা এক্স প্রাইম বানাই দিব, টি কে টি প্রাইম বানাই দিব, প্লাস মাইনাস থাকলে তাকে মাইনাস প্লাস বানাই দিব, অর্থাৎ প্লাসে মাইনাস মাইনাসে প্লাস বানাই দিব। তাহলে দেখো এইটার গ্যালিলিয়া মানে ইনভার্স গ্যালিলিয়ান তাহলে কি হবে, এক্স প্রাইমের জায়গায় এক্স বানাই দিলাম, এক্স এর জায়গায় এক্স প্রাইম বানাই দিলাম, মাইনাস থাকলে প্লাস বানাই দিলাম, টি থাকলে টি প্রাইম বানাই দিলাম। এরপর এটা কি হবে, এরপরটা হবে ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই প্রাইম, এরপরটা হবে জেড ইকুয়াল হচ্ছে জেড প্রাইম, এরপরটা কি হবে, টি ইকুয়াল হচ্ছে টি প্রাইম। এটা হচ্ছে আমার ইনভার্স গ্যালিলিয়ান। তো এটার মধ্যে এই তত্ত্বটা ভুল, এটাও ভুল, মাঝখানে দুইটা হচ্ছে সত্য। এখন চলো এই যে ভুলটা কেন হয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করা ট্রাই করি। দেখো এগুলো কিন্তু 100% ভুল না, 100% ভুল না।